আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ যেটা বাক্য প্রকরণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খেয়াল করে দেখি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটাকে বলা হয় বাক্য বলা হয়। কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদ সমষ্টি বাক্য হবে না যদি তার মধ্যে কোনো সম্পর্ক না থাকে, বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্যয় থাকা প্রয়োজন। সম্পর্কটাকেই সংস্কৃত ভাষায় অন্যয় বলা হয়। কি তো ভাষার বিচারে বাক্যে তিনটা গুণ থাকার প্রয়োজন, যেটা আমরা জানি আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আরেক পদ এক শব্দের পরে আরেক শব্দ যে আপনি শুনতে যে ইচ্ছা প্রকাশ করেন সেটাকে আকাঙ্ক্ষা বলে। আমি যদি বলি যে চন্দ্র পৃথিবীর চারদিকে, তাহলে মনে হবে যে আপনার কাছে যে আরও কোনো কথা আছে যেটা আপনি আমি বলবো আর আপনার শোনার একটা ইচ্ছা আছে, তো এটাকে বলা হয় আকাঙ্ক্ষা বলা হয়। আসক্তি কি ক্রমবিন্যাস, অর্থাৎ একটা পদের পরে একটা পদ সাজাইয়া বললাম, এমন নয় যে আমি বাকি অংশ আগে বললাম, সাবজেক্ট পরে গেল, ভার্ব কোথায় গেল খেয়াল রাখলাম না, সেটা না। আসক্তি হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যেন মনের ভাব প্রকাশ করতে কোনো বাধা না হয়। যোগ্যতা হচ্ছে কি যে আপনি যে শব্দ প্রয়োগ করবেন সেটা যোগ্যতা থাকতে হবে। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটা একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে অর্থ আছে। কিন্তু আমি যদি বলি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, বর্ষার রোদে বন্যা সৃষ্টি হয়, এটা কি সত্য? না। বর্ষাকালের রোদে তো আর বন্যা হতে পারে না, বর্ষাকালের বৃষ্টিতে বন্যা হতে পারে। তাহলে এখানে যে কথাটা বলা আছে এই শব্দগুলো এই পদগুলোর তার যোগ্যতা নাই, যে রৌদ্রের কোনো যোগ্যতা নাই যে বন্যা সৃষ্টি করার জন্য, প্লাবন সৃষ্টি করার জন্য। তো শব্দের যোগ্যতা ভিত্তি আবার কিছু দেওয়া আছে এখানে, যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, প্রকৃতি প্রত্যয় যা অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ আছে, যেমন আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে, আলোচনা হচ্ছে কতগুলো শব্দ দেওয়া আছে, যেমন বাধিত শব্দ, কৃতজ্ঞ, রীতিসিদ্ধ দেওয়া আছে, প্রকৃতি দেওয়া আছে, বাহ্যিক বাধা প্রাপ্ত দেওয়া আছে, তোল দেওয়া আছে, তোল হচ্ছে তিল জাতীয়, আর তিলযুক্ত স্নেহ দেওয়া আছে তিলজাত স্নেহ পদার্থ। দুর্বোধ্যতা হচ্ছে কি অপ্রচলিত দুর্বোধ্য শব্দ বাক্যে ব্যবহার করা যাবে না, যা আপনি বুঝবেন না। কঠিন শব্দ ব্যবহার করা যাবে, যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এখানে প্রপঞ্চ হচ্ছে প্রতারণা, চাতুরি, মায়া। তাহলে প্রপঞ্চ শব্দটা সম্পর্কে আমরা তেমন জানি না, তাই এটা দুর্বোধ্য শব্দ, এই দুর্বোধ্য শব্দ বাক্যে ব্যবহার করা যাবে না। উপমার ভুল প্রয়োগ করা যাবে না, যে ঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতা হানি ঘটে। যেমন আমার হৃদয়ে মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এখন বীজ ক্ষেতে বপন করা হয়, মন্দিরে নয়। কাজে বাক্যটিতে হওয়া উচিত ছিল আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো। তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা বলছি কি যে উপমার ভুল তুলনার ভুল যদি করি, আমরা এমন তুলনা করলাম যে তুলনাটা হচ্ছে ভুল। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এখন বীজ কিন্তু মন্দিরে বপন করি না, ক্ষেতে বপন করি, তাই ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটাই বলছে এখানে। বাহুল্য দোষ, প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহার করলে সেটা হবে বাহুল্য দোষ। যেমন আমি যদি বলি দেশের সব আলিমগণই উপস্থিত আছেন, এখানে দেখেন সব দ্বারা সবাইকে বোঝাইতেছে, আবার আলেমের পরে গণ শব্দ দ্বারা সবাইকে বোঝাচ্ছে, তাহলে দুইবার আমরা সবাইকে বোঝাচ্ছি। দেশের সব আলেমগণই, তাহলে সব দ্বারা সবাইকে বোঝাচ্ছে, আবার আলেমগণ দ্বারা কিন্তু গণ কখন ব্যবহার করা হয়? গণ সাধারণত বহুবচনে ব্যবহার করা হয়, তাহলে দুইবার বহুবচন করা হলো, এটা হলো বাহুল্য দোষ। বাগধারা শব্দ পরিবর্তন করলে, আমরা জানি কিছু প্রচলিত বাগধারা আছে, এগুলোকে চেঞ্জ করা যাবে না। যেমন অরণ্যে রোদন শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। এখন কেউ যদি অরণ্যে রোদন না বলে, অরণ্য হচ্ছে জঙ্গল বা বন, কেউ যদি বনে, আর রোদন হচ্ছে কান্না, কান্নাটা যদি আমরা বলি ক্রন্দন, তাহলে যদি অরণ্যে রোদন না বলে যদি বলি বনে ক্রন্দন, তাহলে বাগধারাটা যোগ্যতা হারাবে। বাগধারা যে শব্দ দিয়ে আসছে ওই শব্দ দিয়ে বলতে হবে। যদিও সমার্থক শব্দ আমরা প্রয়োগ করছি, অরণ্য বন, আর রোদন কান্না ক্রন্দন, তাহলে অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বলে একই কথা, কিন্তু তার যোগ্যতা থাকবে না, কারণ বাগধারা যে শব্দ দ্বারা প্রয়োগ করা হয়েছে ওই শব্দটা দিতে হবে, সমার্থক দেওয়া যাবে না। গুরুচণ্ডালী দোষ, একই সাথে সাধু এবং চলিত, দেশে এবং বিদেশি তৎসম ব্যবহার করা যাবে না। এখানে বলতেছে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে পুরাটা তৎসম আর নাহলে পুরাটা দেশি শব্দ ব্যবহার করতে হবে। যেমন দেখেন গরুর গাড়ি, শবদা, মরাপুরা, এগুলো যা যদি আমরা বলি গরুর শকট, শবপুরা, মরাদা, তাহলে কিন্তু এটা হবে না। গরুর গাড়ি দেখেন দুইটা ঠিক আছে, এখন যদি গরুর শকট বলি, শকট কিন্তু গাড়ি, এখন এই শকট তো সংস্কৃত শব্দ, গরু হচ্ছে বাংলা, শকট হয়ে গেল সংস্কৃত, তাহলে দুই জাত হয়ে গেল, তাই গরুর গাড়ি না বলে গরুর শকট বললে হবে না। শবদা, দাহা হচ্ছে কি আপনার পুরা, তাহলে আমি শব দাহা না বলে যদি বলি শব পুরা বলি, তাহলে কিন্তু হবে না।
মরা পোড়া যা জুড়ে বলি আমরা মরা দা, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ বলতেছে যে সাধু এবং সংস্কৃত মিশাইতে পারবে না, বা মানে সাধুর সাথে চলিত বা দেশির সাথে সংস্কৃত শব্দ মিশানো যাবে না। সংস্কৃত শব্দ দিলে পুরোটা সংস্কৃত শব্দ হবে, আর না এলে দুইটাই দেশি শব্দ হবে। উদ্দেশ্য এবং বিধেয়, প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে কি সাবজেক্ট, আর বিধেয় হচ্ছে বাক্যাংশ। বাক্যে যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সম্বন্ধে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। যেমন খোকা এখন বই পড়ছে, যে খোকা এত সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা বলবো উদ্দেশ্য, আর বাকি অংশ যেটা আছে এটা আমরা বলবো বিধেয়। ঠিক আছে, মানে সাবজেক্টের বাংলা এখানে দেওয়া আছে উদ্দেশ্য, আর বাকি অংশ যেটা এটাকে বলা হচ্ছে বিধেয় বলা হচ্ছে। তো এখানে উদ্দেশ্যের প্রকারভেদ দেওয়া আছে, এগুলো আসে না, তবে দেখতে পারেন যে বিশেষণ সম্বন্ধ প্রয়োগ অর্থে দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে। তো আমাদের যেটা দরকার এখন বাক্য গঠন। আমরা জানি 3 ধরনের বাক্য আছে, সরল, জটিল বা মিশ্র, যৌগিক। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে কি যে জটিল যে মিশ্র, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মানে জটিল আর মিশ্র কিন্তু একই কথা, এটা আমাদের মনে রাখতে হবে। সরল বাক্য আমরা ভালো করে জানি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটাই দেশে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব থাকবে। আর মিশ্র বা জটিল হচ্ছে কি যে মানে দুইটা খণ্ডিত বাক্য থাকবে, যেটা আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে দুইটার মধ্যেই। যেমন আশ্রিত বাক্য, যে পরিশ্রম করে, প্রধান খণ্ড বাক্য আছে সে সুখ লাভ করে। আশ্রিত খণ্ড বাক্য আবার 3 ধরনের, একটা বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, আরেকটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো আমরা যদি খেয়াল করে দেখেন যে বিশেষ্য স্থানীয় আশ্রিত মানে বিশেষ্য মানে কি নাউন, যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে। যেমন আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে, এখানে আমি মাঠে গিয়ে দেখলাম এই যে পুরো সেন্টেন্সটা এটা বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য দ্বারা হয়েছে। বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য, যদি একটা খণ্ডবাক্য যদি বিশেষের 2 গুণ বোঝায়, তাহলে যেমন লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে যে, তাহলে এখানে আশ্রিত বাক্যটি হচ্ছে সেই সর্বনামে অবস্থা প্রকাশ করতেছে ওইটা। ক্রিয়া বিশেষণ মানে কি, যা আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল এবং কারণ নির্দেশ করে। যেমন যতই করিবে দান তত যাবে বেড়ে, বা তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এখানে তুমি আসবে বলে, এটা ক্রিয়া বিশেষণ। যৌগিক বাক্য, আমরা জানি যৌগিক বাক্যের মধ্যে অ্যান্ড বাট অর থাকে, যারা আমরা জানি কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা জানি অ্যান্ড বাট অর থাকে, এটাই যৌগিক বাক্য। যৌগিক মানে কম্পাউন্ড, অ্যান্ড মানে এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তদাপি, এই শব্দগুলো যদি পান তাহলে বলবেন যেটা যৌগিক। বাক্য রূপান্তর এখানে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে বাক্য রূপান্তর দেখতে পারেন। এই যে দেওয়া আছে বাক্য রূপান্তর, যদি আপনি খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে, যেমন সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এখানে এই যৌগিক বাক্যকে আমরা সরল বাক্য বলতে গেলে সত্য কথা না বললে বিপদে পড়েছি। তারপর আমরা যৌগিক বাক্য দেওয়া আছে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটাকে যদি আমরা মানে সরল করতে চাই, তার বয়স হলে বুদ্ধি হয়নি, অর্থাৎ সিম্পল চেঞ্জিং সেন্টেন্স যেটা কি, এটাই এখানে দেওয়া আছে, যেগুলো আমরা ইংলিশে করে শিখি। এখন দেখেন বাক্য বিশ্লেষণ দেওয়া আছে। বাক্য বিশ্লেষণ যদি আমরা খেয়াল করে দেখি যে বাক্যের বিভিন্ন অংশ পৃথক করে তাদের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করাকে বলা হয় বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ বাক্যের বিভিন্ন অংশ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা জানি যে বাক্যে 2টা থাকে, একটা হচ্ছে আপনার উদ্দেশ্যের সম্প্রসারক দেওয়া আছে, আর বিধেয় দেওয়া আছে, বিধেয় সম্প্রসারক দেওয়া আছে। অর্থাৎ আমরা তো জানি মাত্র 2টাই, একটা হচ্ছে উদ্দেশ্য মানে সাবজেক্ট, একটু আগে বলছিলাম, আর বাকি অংশটাকে বলা হয় বিধেয় বলা হয়। উদ্দেশ্যের সাথে আবার উদ্দেশ্যের সম্প্রসারক দেওয়া আছে। মানে খেয়াল করে দেখেন, মহারাজ শুদ্ধোদনের পুত্র বাক্য সিংহ, তাহলে সাবজেক্ট মানে ব্যক্তি হচ্ছে কিন্তু বাক্য সাক্ষ্য সিংহ। তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে কিন্তু মানে কর্তা হচ্ছে সাক্ষ্য সিংহ। এই সাক্ষ্য সিংহের আগে যে আমরা মহারাজ শুদ্ধোদনের পুত্র বলছি, এটা দ্বারা উদ্দেশ্যের টেনে আমরা ব্যাখ্যা করছি যে সাক্ষ্য সিংহ কে, ওইটাকে বলে উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়। আর যৌবনে সংসার ত্যাগ করেন, এটা হচ্ছে কি আপনি বিধেয় সম্প্রসারক, আর ত্যাগ করে যেটা এসে বার্ব, ওই এটাকে বলছি বিধেয়। বা আমরা নর্মালি যদি আমরা বলি, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিন ইসলামের জন্য দান করেছিলেন তার যথা সর্বস্ব। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে সাবজেক্ট, কিন্তু ওনাকে আমরা চিনব কীভাবে? ওই যে আমরা আগে বলে দিলাম যে ইসলামের প্রথম খলিফা, এই কথাটা বলে তাকে আমরা একটু আরও মানে ক্লিয়ার করলাম যে উনি কে, সাবজেক্টটা কে। সাবজেক্ট সম্পর্কে আমরা সম্প্রসার করছি, একটু বাড়াইয়া বলছি। আর দান করেছিলেন যে বার্বটা, ওইটাকে আমরা বলতেছি বিধেয়। তো কী দান করেছিলেন এই কাজটার জন্য? ওই যে দিন ইসলামের জন্য, এই যে বার্বটাকে একটু বিশ্লেষণ করছে, এখানে বিধেয় সম্প্রসারক মানে একটু বিশ্লেষণ করছে, এটা দেওয়া আছে। তো মিশ্র বাক্যে বিশ্লেষণ করতে হলে প্রথমে প্রধান বাক্যটি প্রদর্শন করতে হয়, খণ্ড
বাক্য প্রদর্শন করে তাদের সঙ্গে প্রধান বাক্যের সম্বন্ধ উল্লেখ করা হয়, এগুলো বলা আছে কি, এগুলো দেখে নেবেন। যৌগিক বাক্য দেওয়া আছে, যৌগিক বাক্য দেওয়া আছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে যৌগিক বাক্য বিশ্লেষণ দেওয়া আছে, বাক্য সংক্ষেপ দেওয়া আছে, আপনি খেয়াল করে যদি দেখেন বাক্য সংক্ষেপ দেওয়া আছে। তো আমরা নেক্সটে বাক্য সংক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব।